নমস্কার বন্ধুরা, আজ 19/10/2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এএনএম এবং জিএনএম এর পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেল। আমরা এই পরীক্ষার যে মোট 100টি প্রশ্ন ছিল, মোট প্রশ্ন ছিল 100টি, আর ফুল মার্ক ছিল 115 নম্বর। তো এই 100টা প্রশ্ন আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক যে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো এসছে। প্রথমে লাইফ সায়েন্স থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন থাকে এএনএম এবং জিএনএম পরীক্ষা, যেহেতু এটা একটা নার্সের চাকরির ক্ষেত্রে পরীক্ষা, আর এক্ষেত্রে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে জানতে হয়, তাই বেসিক নলেজের জন্য কিন্তু জীবন বিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নটা প্রিফার করা হয়। তো জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে, মোট 40টা প্রশ্ন আছে জীবন বিজ্ঞানের। মোট 40টা প্রশ্নের মধ্যে 1 মার্কের প্রশ্ন ছিল 30টা, আর 2 মার্কের প্রশ্ন ছিল 10টা, দিয়ে মোট লাইফ সায়েন্সে 40টা প্রশ্ন সংখ্যা ছিল 40টি, আর 40টি প্রশ্নের মোট মার্ক হলো 50 মার্ক। একইভাবে ফিজিক্যাল সায়েন্সে 15টা প্রশ্ন আর 5টা প্রশ্ন, মোট হলো 20টা প্রশ্ন, মানে 20টি প্রশ্ন হচ্ছে মোট, যার মধ্যে 20টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন 1 মার্কের এবং 5টি প্রশ্ন 10 মার্কের, মিলিয়ে মোট 20টি প্রশ্নের মধ্যে মোট 25 মার্কের প্রশ্ন এসছে। তাহলে ফিজিক্যাল সায়েন্সে মোট প্রশ্ন সংখ্যা 20টি, মার্ক হচ্ছে 25 মার্ক। তারপরে ইংরেজিতে 15টা প্রশ্ন, সবগুলো 1 মার্ক করে। তবে ম্যাথমেটিক্সে 10টা প্রশ্ন, সবগুলো 1 মার্ক করে। 15টা প্রশ্ন 1 মার্ক করে, মোট 15 মার্ক। এটা ইংরেজি। ম্যাথমেটিক্সে হচ্ছে গিয়ে 1 মার্কের 10টা প্রশ্ন, মোট হচ্ছে 10 মার্ক। আর জেনারেল নলেজে 10টি প্রশ্ন ছিল, 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 1 মার্ক, এখানে হচ্ছে মোট 10। আর রিজনিংয়ে 5টি প্রশ্ন ছিল, 5টি প্রশ্নের মধ্যে প্রতিটি 1 মার্কের, মোট হচ্ছে গিয়ে 5 মার্ক। তাহলে প্রশ্ন সংখ্যা হচ্ছে গিয়ে মোট 100টি, আর ফুল মার্ক হচ্ছে 115। আচ্ছা, 15 মার্ক বেশি কোথায় হচ্ছে? এই যে লাইফ সায়েন্সের এখানে 10 মার্ক বেশি, যে 10টা প্রশ্ন 2 মার্ক করে আছে, এখানে 10 মার্ক বেশি আছে। আর ফিজিক্যাল সায়েন্সে যে 5টা প্রশ্ন বেশি আছে, এই 5টা প্রশ্ন 2 মার্ক করে আছে, তাহলে এই 5টা প্রশ্নে 2 মার্ক করে, আর এখানে এই 10টা প্রশ্নে 2 মার্ক করে, তাহলে এইখানে 15 মার্ক বেশি। আচ্ছা, এবার আমরা এই ভিডিওতে যে আলোচনাটা করব, সবগুলো সাবজেক্টেই মোটামুটি আলোচনা করব। তবে ইংরেজিটা তোমরা এই ইংরেজির 15টা না, বাকি 85টা প্রশ্ন আমি খুব ভালো মতো আলোচনা করে দিচ্ছি। বাকি 85টা প্রশ্ন আলোচনা করেছি। ইংরেজির যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ইংরেজির কোনো একটা ভালো স্যারের কাছ থেকে জেনে নিবে, বা ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেখান থেকে ইংরেজির যে প্রশ্নপত্রগুলো যেখানে সলভ করা আছে সেখান থেকে দেখে নিবে। আমি বাকি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জেনারেল নলেজ আর রিজনিং, এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক থেকে সবগুলো প্রশ্ন বিস্তারিত আলোচনা করি, অর্থাৎ 85টা প্রশ্ন বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তার আগে বন্ধুরা একটু আমার এই ইউটিউব চ্যানেল বেঙ্গল ক্যারিয়ার একাডেমি, কাইন্ডলি একটু এটাকে
সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনের যে বেল আইকনটি সেটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লাইফ সায়েন্সে যে 40টা প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে যে মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের কোষ বিভাজনের সংখ্যা হবে 44XY। নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদুড়ের কোষ উভয় স্থানেই পাওয়া যায়? তো আম গাছের কোষ, আম গাছ হলো একটি উদ্ভিদ আর বাদর হচ্ছে প্রাণী, তো উদ্ভিদ ও প্রাণী উভয়ই পাওয়া যায় কোষ পর্দা, সঠিক উত্তর হবে কোষ পর্দা। এক্ষেত্রে এই যে ক্লোরোপ্লাস্ট আর সেন্ট্রিওল, এ আর বি দুটো যে অপশন আছে, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল আর কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট আর কোষ প্রাচীর এই দুটো উদ্ভিদের কোষে থাকে আর সেন্ট্রিওল থাকে প্রাণী কোষে, কিন্তু কোষ পর্দা যেটা আছে সেল মেমব্রেন সেটা প্রাণী ও উদ্ভিদ কোষে দুটোই থাকে, তাহলে সঠিক উত্তর হবে এখানে ডি। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, স্তন্যপায়ী প্রাণীর যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা সঠিক উত্তর হবে ফেলোপিয়ান নালীতে। আচ্ছা, ক্রেটিনিজম ও মিক্সিডিমার কারণ হলো, ক্রেটিনিজম ও মিক্সিডিমার কারণ হচ্ছে গিয়ে থাইরক্সিনের স্বল্পক্ষরণ। নেক্সট, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, আলোক বিক্রিয়া যেখানে সম্পন্ন হয় সবুজ পাতার যে অংশতে, সেটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, সি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নিব নেক্সট হচ্ছে গিয়ে শুক্রাণুর উৎপাদন স্থান, অর্থাৎ কোথায় শুক্রাণু উৎপত্তি হয়, তাহলে এটার সঠিক উত্তর হবে শুক্রনালীতে। আচ্ছা, নেক্সট, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? সঠিক উত্তর হবে ব্যবহার অব্যবহার তত্ত্ব, বাকি সবগুলোকে কিন্তু স্বীকৃতি দেয়, সঠিক উত্তর হবে এটা ব্যবহার অব্যবহার তত্ত্ব। মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? মানব হৃদয়ের বাম নিলয়ের পেশির প্রাচীর সবচেয়ে মোটা হয়। চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাপ নিয়ন্ত্রণ করে? আইরিস, সঠিক উত্তর হবে আইরিস। নেক্সট বলেছে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয় কোনটি? সঠিক উত্তর হবে থাইরক্সিন হরমোন। নেক্সট, মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি, তো মানুষের মূত্রের যে হালকা হলুদ বর্ণের জন্য যে রঞ্জক পদার্থটি দায়ী সেটা হচ্ছে গিয়ে ইউরোক্রোম, সঠিক উত্তর হবে ইউরোক্রোম। নেক্সট, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা মানে সব গ্রুপের রক্তকে দান করতে হবে, সঠিক উত্তর হচ্ছে গ্রুপ ও গ্রুপের রক্ত, মানে ডি নাম্বারটা সঠিক উত্তর। ও গ্রুপের রক্ত হচ্ছে সার্বিক দাতা, আর সার্বিক গ্রাহিতা হচ্ছে সর্বজনীন দাতা বা সার্বিক দাতা যেটা বলা হয় সেটা হচ্ছে ও গ্রুপের রক্ত, আর সর্বজনীন গ্রহিতা যেটা হবে সেটা হবে এবি গ্রুপের রক্ত। যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে সেটা হচ্ছে গিয়ে ধমনী হবে সঠিক উত্তর। ধমনী হৃদয় থেকে রক্ত বহন করে। হৃদয় থেকে হার্ট থেকে যখন রক্ত বের হয় তখন ধমনীর মাধ্যমে বের হয়, আর সারা শরীর থেকে এটা হচ্ছে অক্সিজেন যুক্ত এটা রক্ত, O2 যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত ধমনী থেকে সারা শরীরে, ধমনী দিয়ে হার্ট থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর
সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে দূষিত রক্ত সেটা শিরার মাধ্যমে হার্টে আবার পৌঁছে দেয়। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? দেখুন, জলবাহিত অসুখ নয়, এখানে সঠিক উত্তর হবে ডায়াবেটিস, সি। ডায়াবেটিস কিন্তু জলবাহিত নয়। বাকি ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় এগুলো সব জল থেকে হয়, মানে দূষিত জল পান করলে বা জলের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে থাকে সেক্ষেত্রে ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় এগুলো হতে পারে, কিন্তু ডায়াবেটিস জলবাহিত নয়। তাহলে সঠিক উত্তর হবে ডায়াবেটিস। নেক্সট, অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। যে ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে সেটা হবে গিয়ে শিরা। শিরাতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে। সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন? ভিটামিন ডি। ভিটামিন ডি সূর্যের আলোতে তৈরি হয়। ছোট বাচ্চাদের সেই জন্য রৌদ্রে রাখা হয়, কারণ বাচ্চাদের তো হাড় এমনিতে নরম থাকে, বাচ্চাদের হাড় মজবুত করার জন্য হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে ভিটামিন ডি। সেক্ষেত্রে ভিটামিন ডি সূর্যের আলো থেকে যেহেতু তৈরি হয়, তাহলে সূর্যের আলো বাচ্চাদের দিলে বাচ্চাদের হাড় মজবুত হয়। তাই এই 4টা ভিটামিনের মধ্যে ভিটামিন ডি এমন একটা ভিটামিন যে ভিটামিনটা সূর্যের আলো থেকে তৈরি হয়। নেক্সট, নিম্নলিখিত যে অঙ্গটি রেচন তন্ত্রের অংশ নয়? আচ্ছা, রেচন তন্ত্রের অংশ নয়, সঠিক উত্তর হবে জরায়ু। তারপরে নেক্সট যেটা বলেছে 20 নম্বর প্রশ্ন বলেছে, নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপাদন করে? তো ডিম্বাণু উৎপন্ন করবে ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। নেক্সট, পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয়? পাখি যে পদ্ধতিতে পরাগ মিলন করে, পরাগ সংযোগ করে সেটাকে বলা হয় অর্নিথোফিলি। এটা বি অপশন হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট, যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটা সঠিক উত্তর হবে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন হরমোন মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে। বিসিজি টিকা। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগ হলে বিসিজি টিকা দেওয়া হয়। আচ্ছা, নেক্সট, পরিপাক তন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? পুষ্টি শোষণের জন্য দায়ী পরিপাক তন্ত্রের ক্ষুদ্রান্ত্র। নেক্সট, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? রক্তের কোন কোষগুলি অক্সিজেন? এটা হবে লোহিত রক্তকণিকা। রক্তের লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকায় যে আয়রন থাকে সেই আয়রনটা অক্সিজেন পরিবহন করে। আচ্ছা, এরপরে কত হয়েছে? 26। শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? তাহলে সঠিক উত্তর হবে এটা ল্যারিংস। আচ্ছা, পরিণত মানুষের দন্ত সংকেত। পরিণত মানুষের দন্ত সংকেত বি নাম্বার অপশনটা হবে I2C1 P2 M3। আচ্ছা, রক্তের স্বাভাবিক পিএইচের মান 7.35 থেকে 7.45। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মানুষের যে অঙ্গটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সেই অঙ্গটিকে বলা হয় মেডুলা অবলঙ্গটা। কি বলছে? অবলঙ্গাটা, সরি, মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, নেক্সট, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি? আচ্ছা, এটা হবে CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল বলা হয়। আচ্ছা, নেক্সট, আচ্ছা এবার আমরা এই যে 31 থেকে 40 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, 31 থেকে 40 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেটা 2 মার্কের প্রশ্ন। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে 1 or more অপশন, মানে 1 বা 1-এর বেশিও অপশন থাকতে পারে। তাহলে 1 বা 1-এর বেশি অপশন থাকতে পারে, সেক্ষেত্রে একটু লক্ষ্য করবো। নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয় মানে কি? ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির নাম মনে রাখবেন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ADEK,
ডি ই কে, এই ভিটামিনগুলি ফ্যাটি দ্রবণীয়। এ ডি ই কে, এই 4টা ভিটামিন হলো ফ্যাটি দ্রবণীয়। আর ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তাই এখানে অপশন অনুযায়ী উত্তর হবে আমাদের 3টে, এ সি এবং ডি, মানে ভিটামিন এ ডি ই। বিটা হচ্ছে জলে দ্রবণীয়, তাহলে এটা সঠিক উত্তর হবে। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি নারী প্রজনন তন্ত্রের অংশ? নারী প্রজনন তন্ত্রের অংশগুলি হবে এ সি ডি। এই যে এ ডিম্বাশয়, সি হবে ফেলোপিয়ান নালী, আর ডি হবে গর্ভাশয়। এই 3টা হচ্ছে গিয়ে নারী প্রজনন তন্ত্রের অংশ। নিম্নলিখিত কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হবে মস্তিষ্ক ও মেরুদণ্ড। আচ্ছা, নেক্সট, অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি। অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হবে আরবিসি, অনুচক্রিকা, আর ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। নেক্সট, নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? আচ্ছা, কোন রোগগুলি জলবাহিত রোগ? জলবাহিত রোগ হবে কলেরা আর জিআরডিএসিস, এই দুটো জলবাহিত রোগ। এ এবং ডি সঠিক উত্তর, এ এবং ডি। নেক্সট, নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? ভাইরাস থেকে সৃষ্টি হয় না কলেরা। কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সরি, হেপাটাইটিস বি ভাইরাস ঘটিত রোগ, পোলিও ভাইরাস ঘটিত রোগ, টাইফয়েড ভাইরাস ঘটিত রোগ। কলেরা শুধুমাত্র আছে যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, নেক্সট 37 নম্বর প্রশ্ন, আরএনএ। আরএনএর যে গঠনগত উপাদান, আরএনএর গঠনগত উপাদান হবে রাইবোজ শর্করা আর একটা হবে ইউরেসিল, এই দুটো সঠিক উত্তর হবে। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন, মিওসিস সম্পর্কে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। মিওসিস সম্পর্কে সঠিক উত্তর হবে গিয়ে এটি একটি হ্রাস বিভাজন আর 4টি অপত্য কোষ উৎপন্ন হয় মিওসিস বিভাজনে। নিম্নলিখিত কোন তত্ত্বগুলি সঠিক নয়? আচ্ছা, এই তত্ত্বগুলি পড়তে হবে। এস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে, অ্যাড্রিনালিন জ্বলনে সহায়তা করে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে, এস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এটা সঠিক। অ্যাড্রিনালিন জ্বলনে সহায়তা করে, এটাও সঠিক। এই দুটো ভুল হবে, বি আর সি। আচ্ছা, নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? আচ্ছা, শর্করার উদাহরণ সঠিক উত্তর হবে গ্লুকোজ আর স্টার্চ। গ্লুকোজ আর স্টার্চের মধ্যে শর্করা থাকে, এগুলো হচ্ছে গিয়ে এক কথায় শর্করার উদাহরণ। গ্লুকোজ আর স্টার্চ হচ্ছে শর্করার উদাহরণ। আচ্ছা, নেক্সট 41। আচ্ছা, এটা হচ্ছে একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, তাহলে এখানে একটু দেখে নিই। ফিজিক্যাল সায়েন্সের মোট 20টি প্রশ্ন, 15টি হচ্ছে 1 মার্কের আর 5টি হচ্ছে 2 মার্কের প্রশ্ন। মোট 25 মার্ক, কিন্তু প্রশ্ন হচ্ছে 20টি। এবার এই 20টি প্রশ্ন আমরা একটু আলোচনা করে দেবো। যেটা ক্যালকুলেশনের প্রয়োজন হবে সেটা ক্যালকুলেশন করে দেবো, আর যেটা না ক্যালকুলেশন করলেও হবে সেটা বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, বলেছে একটি আলোকরশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি করে আপতিত হলে 20 ডিগ্রি যদি প্রতিসরণ কোণ হয় তাহলে চ্যুতি কোণ কত হবে? ঠিক আছে, এটা একটু দেখুন অঙ্কটা। এটা একটা মানে লাইটের পার্ট আছে, তো আমরা এইভাবে যদি একটা আলোকরশ্মি যেভাবে প্রবেশ করে, আচ্ছা এখানে একটু ভালো মতো বলতে হবে। আচ্ছা, মনে করুন এটা হচ্ছে এটা হচ্ছে লঘু মাধ্যম বা পাতলা মাধ্যম, আর এটা ঘন মাধ্যম বা এটা ঘন মাধ্যম। আচ্ছা, লঘু মাধ্যম যেহেতু বাতাসের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কাজ হচ্ছে লঘু মাধ্যম, বায়ুর সাপেক্ষে কাজ হচ্ছে ঘন মাধ্যম, তাহলে বায়ু হবে লঘু মাধ্যম আর কাজ হবে গিয়ে ঘন মাধ্যম। তো আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে এইভাবে, তখন কিন্তু আলোকরশ্মির গতিপথের পরিবর্তন হবে।
এই কোণটা ছোট হয়ে যাবে। তাহলে এই আপতন কোণ এটা যদি 30 ডিগ্রি বলেছে, এটা 30 ডিগ্রি, আর তাহলে এই কোণটা বলে দিয়েছে 20 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ অর্থাৎ এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এই চ্যুতি কোণ হচ্ছে এটা, এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ, এই অ্যাঙ্গেলটা। এটাকে যদি আমি থিটা ধরে নিই বা ফাই ধরে নিলাম, তাহলে এই চ্যুতি কোণ ফাইয়ের মান কত হবে? তাহলে দেখুন, যদি এইভাবে আলোক রশ্মিটা এখান থেকে এইভাবে প্রবেশ করতো, তাহলে কিন্তু 30 ডিগ্রি থাকতো। সেক্ষেত্রে 20 ডিগ্রিতে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এটা তাহলে 10 ডিগ্রি হবে। 30 বিয়োগ 20 সমান 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10 ডিগ্রি। নেক্সট, আচ্ছা, বলেছে কোনো মৌলের 12টি ইলেকট্রন আছে, তাহলে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান। একটু এটা খুব সহজ, মনে রাখবেন। প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টি, তৃতীয় পর্যায়ে 8টি। এবার যদি 12 হয় তাহলে 1 2 8 2 10টা হয়েছে, এখানে 10টি মৌল। তার মানে এই ঘরে আছে, ওই ঘরে আছে, কথাটা মানে হলো 1 2 3। তার মানে পর্যায় হচ্ছে 3। আর শ্রেণী কত হবে? তাহলে এখানে যদি 10টা যদি ইলেকট্রন ঢুকে থাকে, তাহলে বাকি 2টা ইলেকট্রন এই পর্যায়ে থাকবে। মানে তার মানে প্রথম শ্রেণীতে 1টা ইলেকট্রন, দ্বিতীয় শ্রেণীতে 1টা, তারপরে শ্রেণী হচ্ছে গিয়ে 2। তাহলে শ্রেণী হচ্ছে 2। তাহলে পর্যায় 3, শ্রেণী 2। তাহলে সঠিক উত্তর হবে সি। নেক্সট, আচ্ছা, লেন্সের পাওয়ার বলে দিয়েছে, ফোকাস দৈর্ঘ্য কত। তো লেন্সের পাওয়ার ও ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। লেন্সের পাওয়ার আর ফোকাস দৈর্ঘ্যের কি সম্পর্ক আছে? যদি এফ সমান 1/d, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য হবে 1/পাওয়ার। তাহলে এফ সমান এফ যদি ফোকাস দৈর্ঘ্য হয়, তাহলে 1/d এর মান এখানে বলে দিয়েছে -2, 2.0 মানে কি 2। আচ্ছা, তাহলে উপরে কোনো চিহ্ন নেই, প্লাস মাইনাস হলে 1কে 2 দিয়ে ভাগ, হাফ মানে 0.5 লেখা যায়, তাহলে -0.5। সঠিক উত্তর হবে -0.5। আচ্ছা, নেক্সট, আলোর একটি ফোটনের শক্তি তার, এটা কম্পাঙ্কের সমানুপাতিক। তারপরে পুরো একটি ফোটনের, আলোর একটি ফোটনের শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে প্রবেশ করলে যে রশ্মি অপরিবর্তিত থাকে। আচ্ছা, মানে শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে প্রবেশ করছে, অর্থাৎ আলোর প্রতিসরণের সময় কিন্তু আলোর কম্পাঙ্ক চেঞ্জ থাকে না, তাহলে এটাও কম্পাঙ্ক হবে সঠিক উত্তর। কম্পাঙ্ক মানে কি বলছে, অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। নেক্সট, এটি তরঙ্গের কম্পাঙ্ক এত, তরঙ্গ দৈর্ঘ্য 2 হলে তার বেগ। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে গিয়ে কি, ভি সমান এন ল্যামডা। এখানে ভি হচ্ছে গিয়ে বেগ, ভি কে বলা হয় বেগ, আর ল্যামডা হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এন হচ্ছে গিয়ে কম্পাঙ্ক। তাহলে ভি সমান ল্যামডা, তাহলে ভি এন এর মান, এন কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, ঠিক আছে, ইন্টু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে 100 মিটার পার সেকেন্ড, এটা হবে গিয়ে বেগ। সঠিক উত্তর হবে বি, 100 মিটার পার সেকেন্ড। নেক্সট, নিচের মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয় হবে গিয়ে আর্গন। চাপের এসআই একক, হবে পাস্কাল, চাপের এসআই একক পাস্কাল। দেখুন, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে মিটারের স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার, নিউটন বাই মিটার স্কয়ার বলতে পারি, অথবা এটাকে আবার মডিফাই করে বিজ্ঞানী পাস্কাল তার নিজের নাম অনুসারে
নাম দিয়েছেন পাস্কাল বা পিএ দিয়েও লেখা যায়। তাহলে চাপের এসআই একক কিন্তু পাস্কাল। পরীক্ষায় যদি আসে চাপের এসআই একক অপশানে যদি থাকে নিউটন পার মিটার স্কোয়ার তবুও রাইট, নিউটন মিটার টু দি পাওয়ার -2 তবুও রাইট হবে, আর পিএ থাকলেও রাইট, পাস্কাল থাকলেও রাইট, যেটাই দিক। তাহলে চাপের এসআই একক এখানে অপশন অনুযায়ী হবে পাস্কাল। আচ্ছা, নেলসন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে? নেলসন বিক্রিয়ার সাথে বিক্রিয়া করলে বাদামি বর্ণের অধক্ষেপ হবে অ্যামোনিয়া NH3। 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়। আচ্ছা, তাপ শক্তি, তার তাপ শক্তি যদি আমরা বের করতে যাই তাহলে 50 নম্বর যেটা আছে তাপ শক্তি বের করার, অর্থাৎ Q ইকুয়াল টু MST, এই সূত্রটা আমরা বের করবো। আচ্ছা, এম মানে ভর হচ্ছে 2 কেজি। আচ্ছা, তারপরে এখানে সিটা বলে দিয়েছে, সিটা হচ্ছে গিয়ে এখানে এসও ব্যবহার করে বা সিটা ব্যবহার করা যেতে পারে। বেরিয়েছে কত? আচ্ছা, 4200, তাই এটা হবে 4200। আর টি মানে তাপ, এটা হচ্ছে টি মানে উষ্ণতা বৃদ্ধি, তাহলে হবে 10। তাহলে এটা যদি গুণ করি আমরা 84, 1 2 3, 84,000 জুল হবে। সঠিক উত্তর হবে 84,000 জুল। আচ্ছা, 84,000 জুল তো নেই, এই তো এটা এ নাম্বার অপশন হলো সঠিক উত্তর। 84,000 জুলকে কিলো জুলে পরিণত করলে ওটাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 84 কিলো জুল, 84 কিলো জুল, এটা হবে সঠিক উত্তর। নেক্সট 51 নাম্বার। আচ্ছা, কারেন্ট কি বলেছে? কারেন্ট ফর্মুলা অফ ক্যালসিয়াম ফসফেট ইজ, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত, তাহলে ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হবে ডি নাম্বার অপশনটা, Ca3PO4/2। কিভাবে বলে দিচ্ছি একটু। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 51 নম্বর যে প্রশ্নটা আছে, দেখুন একটা জিনিস মনে রাখবেন, এই সংকেতগুলো যে তৈরি করা হয় না, সেগুলো তার উপর দিকের চার্জটা দিয়ে, তাহলে Ca2+, এটা একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, আর PO4 এটা হচ্ছে ফসফেট ব্লক, এটা উপরে হবে -3। তাহলে সংকেত লেখার পদ্ধতি কি? CaPO4 লিখে দিলাম, এর যেটা ঘাত ক্যালসিয়ামের ঘাত এটা এর ঘুরে যাবে, মানে ফসফেটের ঘুরে যাবে, প্লাসে উপরে যে থাকবে 2+, সেটা মাইনাসের ঘুরে যাবে, এর ঘুরে যাবে, আর এর ঘাতটা এর ঘুরে যাবে, তাহলে এর ঘাত -3, এর ঘাত তাহলে এখানে 3 হবে, তাহলে সঠিক উত্তর হবে এটা। নেক্সট 52। আচ্ছা, যে বস্তুর উপর কৃতকার্য, একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না। আচ্ছা, কৃতকার্য, হ্যাঁ, কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না, এটা হবে বস্তুর প্রাথমিক বেগ। কিভাবে? কৃতকার্য সমান বল ইন্টু সরণ, কার্য ওয়ার্ক সমান FD cos থিটা, কার্য সমান বল ইন্টু সরণ আর তাদের মধ্যবর্তী কোণ। মানে ধরুন মনে করে তুমি এইদিকে একটা বল প্রয়োগ করলে, তাহলে বস্তুটার এইদিকে সরণ হলো, বস্তুটার এদিকে বল প্রয়োগ করাতে সরণ হচ্ছে এইদিকে, তাহলে এর মধ্যবর্তী যে কোণটা থিটা যদি হয়, তাহলে এখানে আমরা cos থিটাটা যুক্ত করে দেবো। তাহলে কার্য সমান বল ইন্টু সরণ ইন্টু cos থিটা, তাহলে F হচ্ছে গিয়ে কি? বল, মানে বলের উপর নির্ভর করছে। ডি হচ্ছে গিয়ে সরণ, তাহলে সরণের উপর নির্ভর করছে, আর cos থিটা হচ্ছে এই দুটোর মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করছে। নির্ভর করছে না কোনটার উপরে? প্রাথমিক বেগের উপরে, তাহলে সঠিক উত্তর হবে প্রাথমিক বেগ। নেক্সট, ব্রাইন হবে NaCl, খাদ্য লবণের ঘন জলীয় দ্রবণকে ব্রাইন বলে। নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি হবে, দেখুন H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি হবে বি, লেবুর রসে। H+ মানে হচ্ছে কি আম্লিক। এবার আমলিক বেশি ঘনত্ব কখন হয়? যখন যার pH এর মানটা কম, pH এর মানটা কম হলে তার ঘনত্বটা বেশি, pH এর মান কম হলে ঘনত্ব বেশি। তাহলে এখানে এই অপশনে pH এর মান কম আছে, লেবুর রস, তাহলে এটা সঠিক উত্তর।
গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতু, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়, সেটাকে বলা হয় তড়িৎ লেপন করা হয় গ্যালভানাইজেশনে লোহার উপরে দস্তার প্রলেপ দিয়ে। আচ্ছা নেক্সট। আচ্ছা এখানে কিন্তু একটা বা একটার বেশি উত্তর থাকতে পারে, ভালো মতো একটু দেখে নেবো। একজোড়া আইসোটোপ থাকে, দেখুন আইসোটোপ কি, 56 নম্বর। ধরুন আইসোটোপ মনে করুন, ধরুন এ একটা মৌল, বি একটা মৌল, এদের যদি পারমাণবিক সংখ্যা একই হয়, মানে 7, ধরে নিলাম 7 পারমাণবিক সংখ্যা, কিন্তু ভর সংখ্যা আলাদা, মনে করুন এটা 14 হচ্ছে আর এটা মনে করুন 16 হচ্ছে, তাহলে এই দুটো মৌলের ভর পারমাণবিক সংখ্যা একই, উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা দুটো আলাদা, এটাকে বলবো আমরা আইসোটোপ। তাহলে দেখুন নিচের যে সংখ্যাটা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিচের যেটা সংখ্যা সেটা হচ্ছে প্রোটন, তাহলে এই দুটোর ক্ষেত্রে প্রোটন কিন্তু 7টি হবে। আচ্ছা প্রোটন 7টি হলে ইলেকট্রনও 7টি হবে, ইলেকট্রন হবে গিয়ে 7টি, আর প্রোটন ইলেকট্রন 7টি। আচ্ছা নিউট্রন কোনটা, এটা মাইনাস, এটাকে বলবো আমরা নিউট্রন। তাহলে এক্ষেত্রে কিন্তু 17 থেকে 14 বাদ দিয়ে 7টা হচ্ছে গিয়ে নিউট্রন, এক্ষেত্রে নিউটন সংখ্যা হলো 7টি, কিন্তু এক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে গিয়ে 16 থেকে 7 বাদ দিলে 9টি। তাহলে দেখুন নিউটন সংখ্যাটা কিন্তু আলাদা, একই থাকছে প্রোটন আর ইলেকট্রন, আবার ভর সংখ্যা আলাদা, এই যে 14 16, তাহলে একই ভর সংখ্যা না, এটা হবে না, এটা ভুল। আচ্ছা তারপরে একই সংখ্যক ইলেকট্রন, হ্যাঁ এটা হবে, ইলেকট্রন একই সংখ্যক প্রোটন, হ্যাঁ প্রোটনটা একই, এটা হবে। একই সংখ্যক নিউটন, না এটা হবে না, কারণ এখানে 7টি নিউটন মিলেছে, এখানে 9টি। নেক্সট। আচ্ছা একজন ব্যক্তি 50 কেজি বস্তুকে 9 মিটার উপরে তুললে যে কৃতকার্য, তো কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ, কৃতকার্য সমান সমান হয়ে গিয়ে কি, কৃতকার্য মানে এফ সমান সমান হচ্ছে বল, সরি কৃতকার্য ওয়ার্ক ধরি, ওয়ার্ক সমান সমান বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ, এখানে বল হচ্ছে কত, 50 কেজি, 50 কেজি ভরের বস্তু, তাকে যদি আমি অভিকর্ষীয় ত্বরণ দিয়ে গুণ করি, 9.8 দিয়ে গুণ করি, তাহলে সেটা হচ্ছে বল। ভর ইন্টু সরণ, এই ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, এটা হবে গিয়ে বল। তাহলে ভর হচ্ছে 50, অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে 9.8, এই দুটো মিলে হচ্ছে বল, আর সরণ কতটা মানে উপরে কতটা উঠেছে 9 মিটার। তাহলে এই তিনটা রাশি গুণ করলেই আমরা কার্যটা পেয়ে যাবো। তাহলে এটা যদি কার্য 50 দিয়ে 100, 9 8 0 0, এই যে 50কে 2 দিয়ে গুণ করলাম 100 হচ্ছে, আর 9 8কে 98, এখানে একটা সংখ্যা রাখে দশমিক, তাহলে এখানে একটা সংখ্যা রাখে দশমিক, এখানে হবে, তোমার সঠিক উত্তর হবে 980 জুল। কার্যের যেহেতু এসআই একক, এগুলো সবাই এসআই এককে আছে, তাই কার্যের এসআই একক হবে জুল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ নাম্বার অপশন 57 দিয়ে হবে 980। নেক্সট। ব্রোঞ্জের প্রাথমিক উপাদান, ব্রোঞ্জ তৈরি করা হয় তামা ও টিন মিশিয়ে, ব্রোঞ্জ তৈরি করা হয়। নেক্সট। আচ্ছা দুটি সমান ধারকের শ্রেণী, দুটি সমান ধারককে, আচ্ছা দুটি সমান ধারকের শ্রেণী ও সমান্তরালে যুক্ত করলে ধারকত্ব, ঠিক আছে। তো মনে করি একটা ধারকত্ব যদি সি হয়, আর একটা ধারকত্ব সমান, যেহেতু দুটো সি, শ্রেণীতে করলে যোগ হয়ে যাবে, তাহলে উত্তর হবে 2c, আর সমান্তরালে করলে 1/c, দুটো যোগ করলে হবে c, আচ্ছা 1 + 1, তাহলে হবে 2/c, তাহলে শ্রেণীতে হলে 2c, সমান্তরালে হলে 2/c। দেখুন এখানে কিন্তু, এখানেও 2c, c/2 আছে, এখানেও c/2, 2c আছে, কিন্তু সঠিক উত্তর কিন্তু এটা হবে এই নাম্বারটা, কারণ প্রথমে শ্রেণীটা আছে উল্লেখ করা, পরে সমান্তরাল, তাহলে সঠিক উত্তর হবে 2c এবং c/2। আচ্ছা নেক্সট। একটি গাড়ি সমত্বরণে 10 সেকেন্ড সময়ে 10 মিটার পার সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ডে গতি প্রাপ্ত হলো, ঠিক আছে। তার ত্বরণের মান, দেখুন ত্বরণের মান বের করবো কিভাবে। ত্বরণের মান বের করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ত্বরণ সমান সমান বেগ পরিবর্তন বাই সময়। আচ্ছা একটু দাঁড়ান, ত্বরণ সমান সমান হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়।
আচ্ছা কি বললাম, ত্বরণ। হ্যাঁ, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে বেগ পরিবর্তন প্রথমে কি ছিল, একটা গাড়িটা 10 সেকেন্ড সময় 10 মিটার/সেকেন্ড বেগ থেকে 30 মিটার/সেকেন্ড বেগে গতিপ্রাপ্ত হবে। মানে প্রথমে বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, পরে বেগ হলো 30 মিটার/সেকেন্ড। তার মানে বেগটা বেড়েছে কত, 10 থেকে 30, মানে 20 মিটার/সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন যেটা আছে সেটা হবে 20 মিটার/সেকেন্ড। আর কি যে বলছে, সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটাকে যদি কেটে দিই, 10 × 2 = 2, 2, আচ্ছা মিটার, আর এখানে পার সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর হবে বি অপশন, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার নেক্সট ইংরেজিটা তোমরা ইংরেজির স্যার থেকে ভালোভাবে কমপ্লিট করে নেবে। আমার মূলত সাবজেক্টগুলো হচ্ছে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোই আমি করাবো। তো ইংরেজি স্যারের কাছ থেকে করে নেবে, অর্থাৎ 61 থেকে যে 75 পর্যন্ত এই 15টা প্রশ্ন আছে। এই 15টা প্রশ্নের ইংরেজি প্রশ্নগুলো ইংরেজি স্যারের কাছ থেকে করে নেবে। এবার আমরা আসবো অঙ্কতে। ব্যাস, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ম্যাথ। আচ্ছা, ম্যাথে আসার আগে একটু কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন, ঠিক আছে? তো আপনারা যদি কাইন্ডলি একটু সাপোর্ট করেন তাহলে আমার ভিডিওগুলো করতে আর কি মোটিভেশন পাবো, আর ভালোও লাগবে। আর আমি চাই যে আপনারা এখান থেকে কিছু শিখে নিজের পায়ে দাঁড়ান, ভালো কিছু একটা চাকরি পান। এবং সামনে অনেকগুলো চাকরির পরীক্ষা আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে এসএসসির গ্রুপ সি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, তারপরে আপার প্রাইমারি পরীক্ষা, WBCS পরীক্ষা, WB কনস্টেবলের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা। এই 5টা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনাদের সামনে। বিধানসভা ভোটের আগে সবগুলো পরীক্ষা হয়ে যাবে, এটা কনফার্ম। এটা 100% কনফার্ম যে বিধানসভা ভোটের আগে, অর্থাৎ 2026 সালে যে বিধানসভা ভোট হবে তার আগে এই পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ সি, ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি বিভিন্ন স্কুলগুলোতে যে ক্লার্কের পদে, তারপরে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ ডি বিভিন্ন স্কুলগুলোতে পিওনের পদ, তারপরে বিভিন্ন স্কুলে ক্লাস 5 থেকে 8-এর যে টিচারের ভ্যাকেন্সি, এখানেও কিন্তু হিউজ অনেকগুলো ভ্যাকেন্সি বেরোবে। সেটার জন্য যে টিচারদের 5 থেকে 8-এর টিচারদের আবার প্রাইমারি সেই পরীক্ষাটা হবে। তারপরে যে WBCS পরীক্ষা অনেকদিন ধরে হয়নি, ওবিসি এ এবং বি এর যে চলছে ঝামেলাটা, সেটার কারণে হচ্ছে না। এখন স্টে দেওয়া আছে যেহেতু সুপ্রিম কোর্টে, তাই কিছুদিনের মধ্যেই WBCS এর বিজ্ঞাপন বেরোবে। আর আপনারা জানেন যে সম্ভবত কিছুদিন পরেই হয়তো WBP কনস্টেবলের পরীক্ষা হবে। তো এই পরীক্ষাগুলোর জন্য দেখবেন প্রতিটা পরীক্ষায় কিন্তু আপনাদের ম্যাথটা কিন্তু কমন থাকছেই, তার সঙ্গে রিজনিংও কমন থাকছে। আর আপার প্রাইমারির ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, যারা পিওর সায়েন্সে পরীক্ষা দিবেন তারা ফিজিক্যাল সায়েন্স, আর যারা বায়ো সায়েন্সে পরীক্ষা দিবেন তাদের লাইফ সায়েন্স। এই জিনিসটা দরকার। আমি আপনাদের ম্যাথমেটিক্স, রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই 4টা পার্টই করাবো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। গ্রুপ সি এবং ডি এর একটা ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি। আপনারা প্লে লিস্টে গেলে ম্যাথমেটিক্সের একটা ভিডিও, আমার এই ইউটিউব চ্যানেলে ম্যাথমেটিক্সের একটা প্লে লিস্টে এই প্রথম অধ্যায় যেটা আছে অঙ্কের, দেখুন যে সিলেবাসটা, এটা গ্রুপ সি এবং ডি এর সিলেবাস। এই সিলেবাসের যে প্রথম অধ্যায়টা সিম্পলিফিকেশন বা সরলীকরণ, সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দশমিক বা ডেসিমাল এই সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ম্যাথমেটিক্স বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে 1 নাম্বার একটাই ভিডিও আপাতত আপলোড করা হয়েছে। যেহেতু আমি আপনাদের বলছি যে আমি নতুন এই ইউটিউব চ্যানেলে, তাই এখনো পর্যন্ত আমি একটা ক্লাস নিয়েছি। আপনাদের পরীক্ষার আগে আমি সবগুলো কভার করে দিব। গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস আছে সম্পূর্ণটাই কভার করে দেব। আপনারা নিয়মিত আমার এই চ্যানেলটাতে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, কিন্তু একটু সাপোর্ট করবেন, কাইন্ডলি একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে
একটু সাপোর্ট করুন, যেন আমিও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের দিতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন। তো যাই হোক, এবার আমরা চলে আসছি ম্যাথে। 76 76 নাম্বার যে অঙ্কটা আছে, কি বলেছে? আচ্ছা, এই যে অঙ্কটা আছে এটা বলেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার থেকে ডট 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 15 পর্যন্ত। দেখুন, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 করে 15 স্কোয়ার পর্যন্ত আছে। এটার মান কত হবে? দেখুন, এটার মান বের করার একটা সূত্র আছে। এটার মান বের করার সূত্র আছে n × n+1। দেখুন, পরপর যদি সংখ্যাগুলো থাকে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত দিয়েছি, পরপর যদি সংখ্যাগুলো থাকে তাহলে এই যে টোটাল কটা সংখ্যা হচ্ছে 15টা সংখ্যা। তাহলে এর সূত্রটা হবে 8 × n+1 2n+1/6। এটা হচ্ছে এর সূত্রটা। তো আমি একটু, যেহেতু পরীক্ষা হলে তাড়াতাড়ি করতে, n এর মান 15, তাহলে n এর মান দেখুন, n সংখ্যা এই যে 15টা আছে টোটাল, তাহলে n এর মান 15 বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু দেখুন তো, 15 সঙ্গে 1 যোগ করলে কত হবে? 16। ঠিক, গুড। তারপরে গুণ 2n। 2n মানে কি? 2কে 15 দিয়ে গুণ, 2 15 30 আর 1 31, 31। এবার 6 হচ্ছে, আমি একটু কাটাকুটি করি। 2 3 6, 2 8 16, তারপরে 3 5 15, তাহলে 8 15 আর 31, এই তিনটা সংখ্যা গুণ করবো। তাহলে 8 5 হচ্ছে গিয়ে 40, 8 5 40 আর 31 যদি গুণ করি, 1 4 4, 1 0 0, 1 4 4, এই ঘরটা বাদ যাবে, 3 0 0, 3 4 12। তাহলে সঠিক উত্তর হবে 1240। দেখি কোনো অপশানে 1240 আছে কিনা। হ্যাঁ, আছে। তাহলে বি নাম্বার হবে সঠিক উত্তর। নেক্সট, x + 6 = 0। তাহলে আলফা আর বিটা দুটো রুট, তাহলে এটার সঙ্গে আমি তুলনা করবো ax² + bx + c = 0। তার মানে কি বোঝা গেল? a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে গিয়ে -3 আর c এর মান হচ্ছে 6। এবার আলফা বিটা যদি দুটি বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা হবে কি? প্রথম বীজ দিয়ে হবে এটা। তাহলে আলফা প্লাস বিটা যেটা হবে, আলফা বিটা দুটি বীজ হলে আলফা প্লাস বিটার মান যেটা হবে -b/a, -b/a। তাহলে এখানে মাইনাস আছে, তারপরে -3, এর মান কত হচ্ছে 1, তাহলে এটা হবে +3। আর আলফা বিটার মান কত হবে? আলফা বিটা গুণ করলে কত হবে? মানে বীজ দুটির গুণফল, বীজ দুটির যোগফল হচ্ছে গিয়ে -b/a। 3 উত্তর আসলো। আচ্ছা, বীজ দুটির গুণফল কত হবে? বীজ দুটির গুণফলের সূত্র হচ্ছে c/a। তাহলে c এর মান হচ্ছে গিয়ে 6/1। আচ্ছা, 6। এবার আমাদেরকে মূল অঙ্কে ফিরে যাই। মূল অঙ্কটা কি দিয়েছে দেখুন, মূল অঙ্কটা লক্ষ্য করা যাক। অঙ্কটা হচ্ছে গিয়ে 1/α + 1/β। এখানে আমরা যদি আলফা বিটা লসাগু নিয়ে নিই, তাহলে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা কি? তাহলে এটা হচ্ছে +3/6, প্লাসটা না লিখলেও হয়, কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে 1/2, কাটাকুটি করলে 3 1 3, 3 2 6, তাহলে 1/2। তাহলে সঠিক উত্তর হবে 1/2। সঠিক উত্তর 1/2, সি নাম্বার। আচ্ছা, নেক্সট 79 নম্বর প্রশ্ন। 79 নম্বর প্রশ্নটা কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যা মানে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, কোনো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। যদি বাহুটাকে আমরা a ধরে নিই, সরি, এবং যদি আর কি বলছে আয়তন কি হবে? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর আয়তন হবে গিয়ে a³। এই দুটো বলেছে সমান, তাহলে 6a² সঙ্গে সমান হচ্ছে a³। আচ্ছা, বা দুদিকে আমি যদি a² দিয়ে ভাগ করে দিই, তাহলে এর মান 6, খুব সহজে বেরিয়ে গেল, এর মান 6। 79 নম্বর প্রশ্ন 6 একক উত্তর হবে। নেক্সট, দ্য রেশিও অফ, আচ্ছা, 3 বন্ধুর মূলধনের অনুপাত 10:12:15। 3 বন্ধু কোনো একটা ব্যবসা করছে, মনে করো 3 বন্ধু মিলে একটা ব্যবসা করছে, ঠিক আছে?
তাদের মূলধনের অনুপাত। মনে করো প্রথম বন্ধু 10 টাকা, পরের বন্ধু 12 টাকা, আর শেষের তিন নম্বর বন্ধু দিয়েছে 15 টাকা। মানে এদের মূলধনের অনুপাত হচ্ছে 10:12:15। মানে এ যদি 10 টাকা দেয়, এই 12 টাকা দিয়েছে, 15 টাকা। এই যদি 10,000 দেয়, এই দ্বিতীয় বন্ধু 12,000, তৃতীয় বন্ধু 15,000 টাকা দিয়েছে। ঠিক আছে, এদের হচ্ছে অনুপাত। আর লাভ, বছরের শেষে যেটা লাভ হবে, বছরের শেষে যে লাভটা হয় সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মানে যে যত টাকা দিয়েছে সেই অনুপাতে ভাগ করবে। কারণ কোনো বন্ধু 10,000 দিয়েছে, কেউ 12,000 দিয়েছে, তো এ তো বেশি পাবে লাভটা। আর যে 15,000 দিয়েছে সে তো আরো বেশি লাভ পাবে। তাহলে এটাকে বের করার নিয়ম কি? দেখুন, এটা খুব সহজে করে নেবেন। তৃতীয় বন্ধু বের করতে বলছে, তৃতীয়, তো যেটা বের করতে বলবে এটা খুব সহজে ট্রিকটা মনে রাখবেন। দেখুন, যেটা বের করতে বলবে প্রথমে যে লাভটা হলো সেটা লিখে দাও, তারপরে নিচে যে বন্ধুটার বের করতে বলবো সেটা আমরা গুণ করে দেবো, আর ভাগ করবো কি এই তিন বন্ধুর যোগটাকে যোগ করে দেবো, তিন বন্ধুরটা যোগ করে দেবো। 10 ছিল, যাই হোক, তাহলে 10, 12, 15 যোগ করলে হচ্ছে 37 হয়ে গেছে। 37 কেটে দিলাম, 1,000, 1,000কে 15 দিয়ে গুণ করলে 15,000 টাকা। তাহলে তৃতীয় বন্ধু পাবে 15,000 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 15,000। সঠিক উত্তর হবে 15,000। নেক্সট, এখানে যে প্রশ্নটা বলেছে, কি বলেছে দেখি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে? একটা সরল সুদ, যেহেতু তো সরল সুদের আমরা সূত্রটা জানি, I is equal to PRT/100। আচ্ছা, এখানে আমাকে বের করতে বলেছে কত টাকার, অর্থাৎ আসলটা বের করতে বলেছে। একটু দেখে নেওয়া যাক কি কি বলা আছে, কি কি বলে দেওয়া নেই। তাহলে পি বের করতে হবে, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, সরল সুদের রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, 5%। ঠিক আছে। আচ্ছা, সুদ হচ্ছে 8 টাকা, সুদ মানে আয়টা হচ্ছে গিয়ে 8 টাকা, আর সময় মানে টি, তো টি সময়টা হচ্ছে ত্রৈমাসিক মানে 3 মাস, 3 মাস মানে হচ্ছে 1/4 বছর। মাসকে বছরে করলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/4 বছর মানে 1 বছরের 4 ভাগের 1 ভাগ। তাহলে পেয়ে গেলাম। এবার আমরা বের করবো কি পি এর মানটা, মানে কত টাকার বলেছে পি। এখান থেকে যদি পি করি তাহলে আয়ের সঙ্গে 100 গুণ হয়ে যাবে, 8টা হয়ে যাবে নিচে। ঠিক আছে, আয় কত, আয় হচ্ছে 8, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, আর সময়টা 1/4। আচ্ছা, 1/4, এটা 8 গুণ 100 গুণ 4, নিচে 5, এই যে 4টা ভাগ ছিল উপরে গুণ করে উঠিয়ে দিলাম, 5 × 20 100। আচ্ছা, 20 × 80, 8 × 8 = 64, 640 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 640 টাকা। নেক্সট, 82 নম্বর অঙ্কটা কি বলেছে, 3A 5B 9C, 3A = 5B = 9C, এটা বলে দিয়েছে। তাহলে A অনুপাত B অনুপাত C, সহজ অঙ্ক। এটা সমান আমরা কে ধরে নিব, তাহলে A সমান হবে K/3, তাহলে B সমান কত হবে, B সমান হবে K/5, আর C সমান হবে K/9। এবার A অনুপাত B অনুপাত C মানগুলো বসিয়ে দেবো। তাহলে A অনুপাত B অনুপাত C, K/3 অনুপাত K/5 অনুপাত K/9। আচ্ছা, সবগুলো থেকে কে যদি তুলে দিই তাহলে 1/3, 1/5, 1/9, 9, 5 আর 3 লসাগু, 9, 5, 3 লসাগু 45। তাহলে সবগুলো যদি 45 দিয়ে গুণ করি, 3 15 45। আচ্ছা, 5কেও যদি 45 দিয়ে, 5 9 45, আর 9 5 45, তাহলে 15:9:5। এটা সহজ, 15:9:5, তাহলে 15:9:5, এখানে সঠিক উত্তর হবে বি। নেক্সট, আচ্ছা, একটা লগের অঙ্ক দিয়েছে, করে নেওয়া যাক। লগারিদমের অঙ্ক।
আচ্ছা, লগ এক্স দেখি কি আছে, লগ অফ সি বাই ডি প্লাস লগ অফ ডি বাই সি ইজ ইকুয়াল টু লগ অফ এক্স। আচ্ছা, যদি প্লাস থাকে তাহলে গুণ হয়ে যাবে, লগ অফ সি বাই ডি গুণ ডি বাই সি ইজ ইকুয়াল টু লগ অফ এক্স। এটা কাটাকাটি করবো, কাটাকুটি করলে লগ অফ 1 ইজ ইকুয়াল টু লগ অফ এক্স। দুদিক দিয়ে মনে মনে লগ ক্যান্সেল করে দিলে এক্স এর মান 1 বেরিয়ে আসবে, তাহলে এক্স এর মান আসলো 1। তাহলে এটা সঠিক উত্তর হবে এ। নেক্সট এ অপশন আর কি, 1 উত্তর আসবে। নেক্সট কি বলেছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভেতরের অবস্থিত 6 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, এর ভেতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এগুলো করবো কিভাবে, দেখুন, মনে করুন এরকম একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 6 সেমি, বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 6 সেমি। এবার এর ভেতরে একটা বৃত্ত আছে, বৃত্ত তো 6 সেমি যদি বাহুটা হয়, তার মানে সব থেকে বড় যে বৃত্তটা, সেই বৃত্তটার তাহলে ব্যাসটা, এই ব্যাসটা হবে 6 সেমি। ব্যাস 6 সেমি হলে মানে ব্যাস যদি হয় 6 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 3 সেমি, ব্যাসার্ধকে 8 ধরা হয়। আচ্ছা, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে, আমার পাই আছে থাক, আর মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে হবে 9 পাই। সঠিক উত্তর হবে 9 পাই। এরপর আমরা 85 নম্বর অঙ্কটা দেখে নেবো একটু। 85 নম্বর অঙ্কটা কি বলেছে, 85 নম্বর অঙ্কটা বলেছে যদি টেন থিটা প্লাস 15 ডিগ্রি, টেন থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান, ঠিক আছে, থিটা প্লাস 15 ডিগ্রি আছে। আচ্ছা, একটু মিশে গেল। আচ্ছা, টেন কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান হবে √3। তাহলে দুদিক দিয়ে টেন তুলে দেব, টেন তুলে দিলে কি থাকবে, থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা হবে গিয়ে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন থিটা, অঙ্কটা কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটার মান, সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1/√2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 2/√2 হচ্ছে, তাহলে কাটাকুটি করলে হবে √2, তাহলে সঠিক উত্তর হচ্ছে √2। নেক্সট, আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেল নলেজগুলো একটু আমরা তাড়াতাড়ি করে দেখে নেব। কি বলেছে প্রশ্নটা, বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, সবাই জানে, সহজ প্রশ্ন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, এটা হবে সঠিক উত্তর 5। তারপর ভারতের সংবিধানের 8ম তফসিলভুক্ত ভাষার সংখ্যা কয়টি? আচ্ছা, 8ম তফসিলভুক্ত ভাষার সংখ্যা হবে 22টি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল অভিধায় পরিচিত, ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে গিয়ে লেডি উইথ দ্য ল্যাম্প। তারপরে 90 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরগুলি দুটি মহাদেশে ব্যাপ্ত? দুটি মহাদেশে ব্যাপ্ত, আর সঠিক উত্তর হবে গিয়ে ইস্তাম্বুল আর তুরস্ক। মানবদের সবচেয়ে বড় অঙ্গ, পাকস্থলী, ফুসফুস, অন্ত্র, ত্বক হবে সব থেকে বড় অঙ্গ।
ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? আচ্ছা, গেরুয়া রং হবে ত্যাগ, স্যাক্রিফাইস। আচ্ছা, প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার আচ্ছা, এশিয়া মহাদেশের প্রথম কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, এটা আপনারা জানেন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম বিশ্বযুদ্ধ সময়কাল? প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল 1914 সাল থেকে 1918 সাল। শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয়েছিল 1918 সালে। পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা? এটা তো খুবই সহজ, এটা জানা উচিত। মোট হচ্ছে 23টি জেলা। আচ্ছা, 96 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমরা এবার রিজনিং এর প্রশ্নগুলো দেখে নেবো। রিজনিং এর মোট 5টা প্রশ্ন আছে। 96 নম্বর প্রশ্নটা কি বলেছে? 96 নম্বর প্রশ্নটা বলেছে যে এই যে 4টা আছে, এই 4টার মধ্যে কোনটা অড, মানে কোনটা 4টার থেকে কোনটা আলাদা। আচ্ছা, 96 যেটা, আচ্ছা, প্রথমে জানুয়ারি, তারপরে জুন, তারপরে কি আছে আগস্ট, তারপরে মে। আচ্ছা, দেখুন, জানুয়ারি মাসে হয় 31 দিন, তারপরে গিয়ে আগস্ট মাসে হচ্ছে 31 দিন, মে মাসে 31 দিন, কিন্তু জুন মাসে হয় 30 দিন। তাই সব থেকে আলাদা এটির মধ্যে কোনটি আলাদা হবে? তাহলে সঠিক উত্তর হবে জুন মাস। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে এবার নেক্সট হচ্ছে 97 নম্বর প্রশ্ন। কি বলেছে? 97 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নিই। নম্বর। আচ্ছা, আচ্ছা, জিজ্ঞাসা চিহ্নতে কোনটা বসবে? জিজ্ঞাসা চিহ্ন কোনটা বসবে? 7, 11, 19, 19, 31, তারপরে এই যে ফাঁকা ঘর দিয়ে দিলাম আমি জিজ্ঞাসা চিহ্নটাতে, কোনটা বসবে? আচ্ছা, 7 থেকে 11 হচ্ছে +4, 11 থেকে 19 হচ্ছে +8, 19 থেকে 31 হচ্ছে +12, 12 যোগ করলে 4 কে 4, 4 2 8, 4 3 12, তার মানে এটা থেকে 8 16 যোগ করতে হবে। 16 যোগ করতে হবে, তাহলে 4 কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, তার মানে এটা তাহলে 20 যোগ করতে হচ্ছে। দেখি হচ্ছে কিনা, হিসাবটা মিলে নি। এটা 16 যোগ করি, 6 1 7, 8 3 1 4, 47 হবে এই ঘরে। আচ্ছা, 47 আর 20 67 মিলে গেছে, তাহলে 47 সঠিক উত্তর হবে 47, সঠিক উত্তর 47। নেক্সট, 98 নাম্বার প্রশ্ন কি বলেছে? আচ্ছা, 98 নাম্বার প্রশ্ন বলেছে কোনটা, আচ্ছা, সবটি থেকে আলাদা। হ্যাঁ, তাহলে এটা হবে 98 নম্বর প্রশ্নটা হবে এটা হবে হ্যান্ড রোস্টার। আচ্ছা, 99 নম্বর প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি। 99 নম্বর প্রশ্ন কি বলেছে? BDF আছে। আচ্ছা, BDF, তারপরে FHJ, তারপরে ফাঁকা আছে, তারপরে আছে NPR, বি মাঝখানে সিরা দেওয়া নাই, ডি মাঝখানে একটা করে বাদ দিয়ে হচ্ছে, বা EFG নেই দেওয়া, HI নেই দেওয়া, তারপরে জে আছে, তাহলে একটা করে বাদ দিয়ে হচ্ছে। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে JLN হবে সঠিক উত্তর। কিভাবে? দেখুন, জে কে দেওয়া নেই আর LM দেওয়া নেই, তাহলে সঠিক উত্তর এটা। আবার মিলিয়ে নিই, এন যেহেতু আছে তাহলে এন এর পরে হবে ও দেওয়া নেই, আর পি এর পরে কিউটা বাদ আছে, তাহলে সঠিক উত্তর JLN। আচ্ছা, লাস্ট ঘরটা, যার শেষ ভালো তার সব ভালো, তাহলে 100 নাম্বারটাও একটু দেখে নিই। এবং যে ঘরগুলো আছে, আচ্ছা, ঘরগুলো একটু তাড়াতাড়ি করে দেখে নিন।
কি আছে, এটা আছে 7, এটা 5, এটা 2, এটা 70। তারপর তারপরে ঘরে কত আছে, 9, 3, 2, 54। তারপরে ঘরটাতে কি আছে, এই রিজনিং অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, একটা 5, 9, 2। দেখুন ব্যাপারটা কিরকম আছে, এটাকে এটা দিয়ে গুণ করেছে, আর তারপরে যেটা এসছে তারপরে এটা যোগ করে নিচেটাকে আবার যোগ করেছে। এটা হচ্ছে গুণ, এটা যোগ। দেখুন 7 5 35, 35 2 এটাও গুণ করা আছে, দুটোই গুণ। তাহলে এইভাবে গুণ করা আছে, এইভাবে গুণ করা আছে। তাহলে 7 5 35, 35 2 70 মিলে এটা হয়েছে 9 3 27, 27 2 54 মিলে গেল। তাহলে এটা হবে 5 9 45, 45 2 90। তাহলে সঠিক উত্তর হবে 90। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, আজ এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।